প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাপগতিবিদ্যা অধ্যায় থেকে সিলেট বোর্ড 2024-এ দুটি প্রশ্ন আসছে, যার ভিতর একটি প্রশ্ন হলো এটা। এই প্রশ্নটা তুলনামূলকভাবে একটু কঠিন, অন্য প্রশ্নটা আছে, সেই কারণে আমি শুধু এই প্রশ্নটাই সমাধান করব। দেখো, চিত্রে তারা চাপ বনাম আয়তনের একটা লেখচিত্র দিছে। তারা বলছে এ বি সি এ একটা চক্রীয় প্রক্রিয়া। বি বিন্দুতে চাপ আয়তন, এ বিন্দুতে চাপ আয়তন, সি বিন্দুতে চাপ আয়তন দেওয়া আছে। আর যে গ্যাসের কথা আমাদের ভাবতে বলছে সেই গ্যাসের মোল সংখ্যা হচ্ছে 1। বি বিন্দুতে উৎস থেকে 200 জুল তাপ গৃহীত হয়। তাপ গৃহীত করে কে? সিস্টেম। এবার আমরা অনুধাবন যে প্রশ্নটা সেটা লক্ষ্য করি। রুদ্ধতাপের সংকোচনে চাপের পরিবর্তন অধিকতর কেন সেটা ব্যাখ্যা করতে বলছে। দেখো, রুদ্ধতাপের সংকোচনে চাপের পরিবর্তন অধিকতর, তার মানে এখানে আমরা আর একটা কথা বলতে পারি, সমষ্ণ সংকোচনে চাপের পরিবর্তন অধিকতর নয়। সেই কারণে আমাদের যে কাজটা করতে হবে, প্রথমে দেখতে হবে সমষ্ণ সংকোচনে চাপের যে পরিবর্তন সেটা কেমন হয়, তারপরে আমরা বুঝবো রুদ্ধতাপের সংকোচনে চাপের পরিবর্তন বেশি কেন হয়। তো প্রথমে আমরা থিওরিটিক্যাল, তারপরে গাণিতিক মানে ম্যাথমেটিক্যাল ভাবে। প্রথমে আমরা দেখি সমষ্ণ সংকোচন। সমষ্ণ প্রক্রিয়া বলতে সেই প্রক্রিয়া যে প্রক্রিয়ার তাপমাত্রা কোনো পরিবর্তন হয় না, সেটাকে আমরা বলি সমষ্ণ প্রক্রিয়া। সমষ্ণ প্রক্রিয়ার আর একটা নাম পরিবাহী। এটা ঘর্ষণহীন পিস্টনযুক্ত একটি সিলিন্ডার। এটাই হচ্ছিল আমাদের সিস্টেম। ধরে নিলাম শুরুতে এই পর্যায়ে ছিল, সেই কন্ডিশনে তাপমাত্রা টি, এখানকার আয়তন V1, চাপ হলো আমার P1। আমরা কি বলছি? সমষ্ণ সংকোচন, তার মানে আয়তন হ্রাস পাবে। এবার পিস্টনটাকে আমরা একটা কাজ করলাম, ধীরে ধীরে এই জায়গায় আনলাম। ধীরে ধীরে যদি আমরা আনি, তাপমাত্রা কোনো পরিবর্তন হবে না। সেই ক্ষেত্রে তাপমাত্রা কত আমার? টি। এই ক্ষেত্রে আয়তন কত আমার? V2। V1 এর চেয়ে V2 কম। চাপ হচ্ছে কত আমার? P2। এইখানে যদি বলি, দেখো তাপমাত্রা কোনো পরিবর্তন হচ্ছে না। কেন হচ্ছে না? যখন পিস্টনটাকে আমরা নিচে আনতাছি, কিভাবে আনতাছি? ধীরে ধীরে। তাপমাত্রা বাড়বে যে কারণে সেই পরিমাণ তাপ কি করে? সিস্টেম থেকে বাইরে চলে যায়, যেখানে তাপমাত্রা কোনো পরিবর্তন হয় না। আবার দেখো, আয়তন বড় ছিল, পরে চাপ বড় হয়েছে। বিষয়টা একটু ভালো করে খেয়াল করো। এইখানে যে পরিমাণ চাপ ছিল, এইখানে তার চেয়ে চাপ কিছুটা বাড়ছে, ওই রকম বাড়া নাই। কেন কিছুটা বাড়ছে? কারণ এখান থেকে কিছু পরিমাণ তাপ বাইরে চলে গেছে। সেই কারণে চাপের উল্লেখযোগ্য এরকম পরিবর্তন হয় না। কোন ক্ষেত্রে? সমষ্ণ সংকোচনের ক্ষেত্রে। এবার যদি আমি রুদ্ধতাপের সংকোচনের কথা ভাবি, রুদ্ধতাপের প্রক্রিয়া কি বা বলতে কি বোঝায়? যে প্রক্রিয়ায় সিস্টেম তাপ নিবে না, সিস্টেম তাপ দিবে না, সেটাকে বলি আমরা রুদ্ধতাপের প্রক্রিয়া। তার মানে দেখো, এই যে তাপান্তরক, এখানে আমার গ্যাস আছে, শুরুতে টেম্পারেচার T1, আয়তন V1, চাপ P1। এখন খুব দ্রুত যদি আমরা এখানে আনি, তাহলে দেখো খুব দ্রুত আনছি, আবার তাপ এখান থেকে বাইরে যাইতে পারবে না। তার মানে এইখানে তাপমাত্রা ছিল T1, এইখানে তাপমাত্রা বেড়ে যাবে, সেটা হবে কত আমার? T2। আগে আয়তন ছিল কত আমার? V1, এখন আয়তন হবে হলো আমার V2। আগে এতটুকুর চাপ কি ছিল আমাদের? P1, এতটুকুর চাপ হবে কত আমার? P2। তাহলে সংকোচনের ক্ষেত্রে তাপমাত্রা বেড়ে যাবে, আয়তন কমে যাবে, চাপ বেড়ে যাবে। তাহলে বিষয়টা ভালো করে খেয়াল করো। এতটুকুর ক্ষেত্রে চাপ ছিল P1, যখন আমরা হঠাৎ করে এখানে আনলাম, তাপমাত্রা আমাদের বেড়ে গেল, আয়তন আবার কমে গেল।
তার মানে এইখানে যে গ্যাস ছিল সেই গ্যাসগুলো কোথায় থাকতেছে? এখানে। আবার সিস্টেম থেকে তাপ বাইরে যাইতে পারতেছে না। তার মানে এখানে যে চাপটা, গ্যাসের যে চাপটা আগের চেয়ে অনেক বেশি। স্বভাবতই কার চেয়ে বেশি? সমষ্ণ সংকোচনের চেয়ে রুদ্ধতাপ সংকোচনে চাপের পরিমাণ বেশি, কারণ আয়তন কমে যায়, তাপমাত্রা বেড়ে যায়। গ্যাসীয় অণুগুলো আগের চেয়ে বেশি গতিশক্তি পায়, বেশি ছুটাছুটি করে, পাত্রের দেওয়ালে বেশি ধাক্কা দেয় একক ক্ষেত্রফলের উপর। সেই কারণে বলা হয় সমষ্ণ সংকোচনের চেয়ে রুদ্ধতাপের সংকোচনে চাপের যে পরিবর্তন, বৃদ্ধি বা হ্রাস বেশি হয়। এখন আমরা গাণিতিকভাবে দেখব। তাপমাত্রা T1, চাপ P1, আয়তন V1। এই ক্ষেত্রে তাপমাত্রা কত আমার? T2, চাপ কত আমার? P2, আয়তন কত? V2। রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে সূত্রগুলোর সাথে গামা জড়িত। গামা যদি এক পরমাণুক হয়, যার মান 1.67, অর্থাৎ দ্বি পরমাণুকের ক্ষেত্রে গামার মান 1.4, বহু পরমাণুকের ক্ষেত্রে গামার মান 1.33। তাহলে আমার মূলত সম্পর্ক কার সাথে আমরা ক্রিয়েট করব? কারণ সংকোচন, আয়তন কমে যাবে, চাপের পরিবর্তন হিসাব করতে হবে। তাহলে চাপ আর আয়তনের সম্পর্কটাই আমরা দেখব। এখান থেকে একটা জিনিস দেখো, শুরুতে আয়তন V1 বড়, পরে আয়তন V2 ছোট। তাহলে আমরা বলতে পারি V1/V2 গ্রেটার দেন 1, V1/V2 গ্রেটার দেন 1। এইখানে আমরা একই কাজ করব। P1, আমরা P2টাকে সাইড করি, P2, P1 V2/V1 গামা। দেখো এই মানটা 1 এর চেয়ে বড়, V1/V2 1 এর চেয়ে বড়। V1/V2 যদি 1 এর চেয়ে বড় হয়, তার সাথে আবার গামা পাওয়ার আকারে আসে, ঘাত আকারে আসে, সেই ক্ষেত্রে সেটার মানও আবার 1 এর চেয়ে বড়। তাহলে এই মানটা আমরা তুলনামূলকভাবে অনেক বেশি পাবো। তাহলে সেই কন্ডিশনে আমরা বলতে পারি P2 গ্রেটার দ্যান P1, এবং এই P2টা আগের চেয়ে চাপটা বেশি বৃদ্ধি পায়। এবার আমরা 3 মার্কের প্রশ্নটা সমাধান করব সিএ পথে, সিএ, তারপরে এবি পথে। মোট কৃত কাজ কত সেটা বের করতে বলছে। দেখো সি এর ক্ষেত্রে আয়তন কমতেছে, সি বিন্দুতে আয়তন 8, এ বিন্দুতে আয়তন 4, তার মানে আয়তন কমতেছে, তার মানে সংকোচন। কিন্তু চাপের কোনো পরিবর্তন হয়েছে, তার মানে সমচাপ প্রক্রিয়া। এ থেকে বি, দেখো আয়তনের কোনো পরিবর্তন হচ্ছে না, এ বিন্দুতে আয়তন 4, বি বিন্দুতে আয়তন 4, তার মানে আয়তনের পরিবর্তন হচ্ছে না। সেই কন্ডিশনে এ বি কে বলতে পারি সম আয়তন প্রক্রিয়া। সি এ পথে কৃত কাজ, সি এ পথ বলতে সম চাপ প্রক্রিয়া, সেই কন্ডিশনে কৃত কাজ W1 P ডিবি, P V2 মাইনাস V1। এটা হলো প্রাথমিক আয়তন, এটা চূড়ান্ত আয়তন। প্রাথমিক আয়তন কোনটা? সি বিন্দুর আয়তন। চূড়ান্ত আয়তন কোনটা? এ বিন্দুর আয়তন। চাপ হলো আমাদের 10, এ বিন্দুর আয়তন হলো V2 4, সি বিন্দুর আয়তন হলো V1, সেটা হলো 8, হচ্ছে হলো আমাদের -40 জুল। এবার আসো এবি পথে কৃত কাজ। সেটাকে আমরা ধরলাম W2 P ডিবি। এবি পথ মানে কি? সমায়তন, আর এটা কি আয়তনের পরিবর্তন। আয়তনের যদি পরিবর্তন না হয়, তাহলে সেক্ষেত্রে ডিবি এর মান কত? 0, তার মানে আমার 0। এই ক্ষেত্রে মোট কৃত কাজ -40 + 0 ইকুয়াল কত? -40 জুল। তো আমরা মডুলাস দিয়ে দেই 40 জুল। তাহলে সিএ এবং এবি পথে মোট কৃত কাজ 40 জুল।
4 মার্কের প্রশ্নটা একটু খেয়াল করো যে কি বলছে তারা। বলছে বিসি পথে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন নির্ণয় সম্ভব কি? সম্ভব। দেখো বি বিন্দুতে সিস্টেম যে পরিমাণ তাপ গ্রহণ করে কত? 200 জুল। তার মানে ডি কিউ ইকুয়াল 200 জুল। যেহেতু সিস্টেম তাপ নেয় সেই ক্ষেত্রে সরবরাহকৃত তাপ পজিটিভ। আবার দেখো ডিডাব্লিউ, এটা কি আমার কৃত কাজ। বি থেকে সি বিন্দু, তাহলে বি থেকে এক্স অক্ষের উপর আমি একটা লম্ব টানলাম, সি থেকে এক্স অক্ষের উপর আমি একটা লম্ব টানলাম, কারণ এটা এক্স, এটা হলো আমার ওয়াই। এটাকে ধরলাম আমরা ডি বিন্দু, এটাকে ধরলাম আমরা ই বিন্দু। বি থেকে সিতে যাইতে কৃত কাজ, এই যে আবদ্ধ ক্ষেত্র পাইলাম আমরা, এই আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। তাহলে আমরা লিখতে পারি বি সি ডি ই বি আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে দেখো এটা একটা ট্রাপিজিয়াম, তাহলে সেই কন্ডিশনে আমরা বলতে পারি হাফ সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল। সমান্তরাল বাহু কোনটা? বিই সিডি, বিই সিডি। বাহুদ্বয়ের লম্ব দূরত্ব সেটা কি আমার ইডি ইন্টু বাহুদ্বয়ের লম্ব দূরত্ব, তাহলে হাফ। বিই এর মান 20, সিডি এর মান 10, ইডি এর মান এখানে 8, এখানে 4, অর্থাৎ এখান থেকে 4, এখান থেকে 8। তাহলে এটা থেকে যদি আমি এটা বাদ দেই তাহলে এটা পাবো। তাহলে 8 থেকে 4 বাদ দিলে 4 ইন্টু হলো আমার 4, কাটলাম 2। এখানে আসতেছে হলো আমাদের 60। তাহলে তাপগতিবিদ্যার প্রথম সূত্র অনুসারে জানি আমরা ডিকিউ ইকুয়াল ডিউ প্লাস ডিডাব্লিউ। তাহলে আমাদের বের করতে বলছে কি? অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন, ডিইউ, ডিকিউ মাইনাস ডিডাব্লিউ। ডিকিউ আছে কত আমাদের? প্লাস 200, ডিডাব্লিউ প্লাস 60, তার মানে 140 জুল। বিসি পথে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন বের করা সম্ভব, সেটার মান হচ্ছে 140 জুল।